কথা বলি, জীবনের কথা বলি, বলি জন মানুষের কথা, নাগরিক জীবনের কথা। আমাদের দাবি আর আমাদের অধিকার, শিল্প সংস্কৃতি সাহিত্য ইতিহাস রাজনীতি বাণিজ্য আমাদের চারপাশ। দুর্নীতি রুখে দিতে চলি এসো একসাথে উচ্চ স্বরে হাত তুলি। আসুন কথা বলি, আসুন কথা বলি, আসুন কথা বলি, আসুন কথা বলি। প্রিয় দর্শক, কেটিভি স্টুডিওর নতুন আয়োজন, আমরা মুক্ত আলোচনা এবং এর মধ্য দিয়েই নানান বিষয় তুলে ধরবো আপনাদের সামনে। আমরা আসলে কোনো রকম নির্ধারিত টপিকসের মধ্যে থাকবো না, তো এই জন্যই আমরা একটা কমন নাম দিয়েছি লেটস টক। লেটস টক। তো আসুন আমরা কথা বলি সব বিষয় নিয়ে। যাই হোক, আমাদের আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব কামাল হাসান। আমরা আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি একটু আপনাদেরকে বলি। খুলনার সাংস্কৃতিক অঙ্গনে যে কজন ওস্তাদ রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে ওস্তাদ আব্দুল মালিক চিশতি। নামটি আপনারা নিশ্চয়ই শুনেছেন। একটু গর্বের সঙ্গে আমাদের বলতে হয়, কারণ মুসলিম ঘরানার আসলে যে কজন শিল্পী খুলনাতে কাজ করেছেন তাদের মধ্যে ওস্তাদ আব্দুল মালিক চিশতি কিন্তু অন্যতম। কামাল ভাই নাকি? জি। আচ্ছা, ওনার সমসাময়িক বা আগের পরে আরো দু একজন ছিলেন, যেমন ওস্তাদ শামসুর রহমান, ওস্তাদ শামসুদ্দিন ছিলেন, শামসুদ্দিন ছিলেন, রাশেদ উদ্দিন তালুকদার ছিলেন, মুসলিম তারপরে রাশেদ উদ্দিন, তারপরে নাসির হায়দার ছিলেন, ওস্তাদ নাসির হায়দার। উনি একজন খুলনার খুবই ভালো একজন গুণী মানুষ ছিলেন ওস্তাদ আর কি, এবং ভালো শিল্পীও ছিলেন। হ্যাঁ, তো আমরা এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো। আর বেসিক্যালি আমরা যে বিষয়টার উপর ফোকাস করব, আপনার পরিচয়টা একটু দিয়ে দিই দর্শকদের। দর্শক, কামাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। একটু বলে রাখি, আজ ওস্তাদ আব্দুল মালিক চিশতির ছোট ভাই কাজী দলিলুর রহমানের বড় ছেলে কামাল হাসান, উনি একদম খুলনার একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী বলা যায়। আর সেই সাথে একটি বিশেষ ঘরানা নিয়ে কাজ করেন ওনারা। যেহেতু নামটি শুনে বুঝেছেন যে আব্দুল মালিক চিশতি, এখানে সুফিজম আমাদের কথার মধ্যে আসবে কখনো কখনো, এবং সে বিষয়টি অনেক প্রাধান্য পাবে। তো কামাল ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন চলছে সব? চলছে, মানে ভালোই চলছে। একেবারে যে প্রোগ্রাম টুকটাক কম এখন, তারপরেও গান বাজনা নিজের জন্য করা হয়, তো যার কারণে চলছে, ভালোই চলছে। তো কেটিভি স্টুডিওতে এসে কেমন লাগছে আপনার? এই কেটিভি স্টুডিওতে এসে আসলেই ভালো লাগছে। আর মেন ব্যাপার হচ্ছে যে খুলনায় এরকম একটা আয়োজন মানে আমাদের জন্য গর্বের বিষয়। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে খুলনায় তো আসলে মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা খুলনার মানুষ তো অবহেলিত, একদম একদম পুরোপুরি অবহেলিত। তো সেইখান থেকে এই অবস্থা পরিস্থিতিকে টপকে যে কেটিভি যে এরকম একটা আয়োজন করেছে এবং চালিয়ে যাচ্ছে, এটা আমি আসলে সাধুবাদ জানাই কেটিভিকে। ধন্যবাদ। কারণ আসলে ওইখানেই যে আমরা আমাদের বঞ্চনার শুরু থেকে কিন্তু মানে এটার জন্ম। আচ্ছা, হ্যাঁ, যে আমাদের তো খুলনা টেলিভিশন স্টুডিও হবে করে হচ্ছে না। হ্যাঁ, তো নানান কারণে সবকিছু তৈরি হলো। হ্যাঁ, সবকিছু রেডি, সব বিটিভির জন্য, বিটিভির সবকিছুই রেডি ছিল। একসময় বিশাল আন্দোলনের পরে রেডি হলো, আবার সেটা কেমন করে সব হয়ে গেল। এই সব নানান বঞ্চনার গল্প আমাদের অনেক। সেখান থেকে আমরা নিজেরাই ভাবলাম যে দেখি আমরা নিজেরাই কিছু করি। হ্যাঁ, সে জায়গা থেকে আমরা এই স্টুডিওটা করেছি এবং অনেক প্রোগ্রাম হচ্ছে, খুলনার মানুষের কথা বলছে, খুলনার সংগঠনগুলো প্রোগ্রাম করছে এখানে।
তো যাই হোক আমরা করছি এখন আমাদের আমাদের সংগঠন সুবিধা পাচ্ছে এটার জন্য, কেটিভির কারণে একটা প্ল্যাটফর্ম পেয়েছে তারা, এবং একটা প্রজন্ম, একটা ভালো প্রজন্ম তৈরি হয়ে উঠছে আমাদের, যে যারা সবুজ কুড়ি প্রতিযোগিতা যেটা আমাদের হয়, আমি দেখেছি একটা মানে সাংস্কৃতিক ভাবে শিক্ষিত একটা প্রজন্ম কিন্তু যারা এই সময় গান বাজনার সঙ্গে জড়িত আছে, তারা কিন্তু বেশ জেনে বুঝেই তৈরি হয়ে উঠছে। আচ্ছা, আমরা আমাদের প্রসঙ্গে চলে আসি। ওস্তাদ আব্দুল মালেক চিশতি, ওনার সম্পর্কে আপনার মূল্যায়নটা কিরকম একটু যদি বলেন। মূল্যায়ন আসলে ওস্তাদ আব্দুল মালেক চিশতির মূল্যায়ন আসলে আমি করার মতন যোগ্যতা অর্জন করিনি, সত্যি কথা যেটা। কারণ উনি অনেক বড় মাপের একজন মানুষ, এবং উনি মানে যেখান থেকে উনি তালিম নিয়েছেন সে অনেক আগের কথা, তো সেই সময় থেকে অনেকটা একটা সময় গেছে তার উনার সাধনার ব্যাপারে। তারপরে সেইভাবে আস্তে আস্তে করে আসাটা উনার ব্যাপারে আসলে বলা, উনি খুবই মানে সাদাসিধে একজন মানুষ ছিলেন এবং টোটালি প্রচার বিমুখ একজন মানুষ। এবং উনি যতদিন খুলনা শহরে গান শিখিয়েছেন, যত ছাত্রছাত্রী আছেন, ওনার অনেক ছাত্রছাত্রী আছে, এবং বিভিন্ন জায়গায়, কেউ তো আর এখন ইয়েতে নাই, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই আছে, কিন্তু উনার শেখানোর একটা আলাদা একটা ধরন ছিল। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। উনি যেহেতু আপনি একটা কথা বললেন উনি প্রচার বিমুখ, আমি চাক্ষুষ সাক্ষী তার। আমি তখন সাংস্কৃতিক অঙ্গনে কেবল আমার যাত্রা শুরু। ওস্তাদজিকে আমি আসলে এরকম ভালোভাবে পাইনি, কখনো দেখিনি। আমি কোনো একটা প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য, একটা প্রোগ্রামে ওনাকে সম্বর্ধনা দেওয়া হবে, তো সেই প্রোগ্রামে কামরুল ইসলাম বাবলু ভাই আমাদের, ওনার সঙ্গে আমি ওস্তাদজির বাসায় গিয়েছিলাম। তখন উনি পাইনিয়ার কলেজের পাশে সাউথ সেন্ট্রাল রোডে থাকতেন। তো উনি কোনোভাবেই না রাজি হচ্ছিলেন না ওই প্রোগ্রামে আসার। তো তখন আমার মনে হয়েছে যে আসলে এত সম্মান দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু উনি নিজেকে সেখানে জাহির করতে চাচ্ছেন না। এখানে আমার পরিমাপ হয়েছিল। তারপরে তো তার নানান কীর্তি কর্ম আমরা দেখছি, তার অনেক শিল্পী, অনেক ছাত্রছাত্রী ছিল, এবং উনি আসলে উনি আসলে চিস্তিয়া তরিকায় একটা ঢুকে গেছিলেন, তো যার উনি একটু আধ্যাত্মিক সাধন ভোজনও করতেন, এবং উনি বিশেষ করে গজল নিয়ে বেশি চর্চা করেছেন শেষের মাঝের দিকে আর কি। আর প্রথমে তো উনি রবীন্দ্র, নজরুল, ক্লাসিক, ঠুমরি, তারপরে আপনার উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত তো বাংলাদেশ বেতার খুলনার মানে সিনিয়র ছিলেন, উনি সিনিয়র শিল্পী ছিলেন। এবং আরেকটা ব্যাপার আছে এখানে, যে উনি কিন্তু বাংলাদেশ বেতারের প্রথম কণ্ঠশিল্পী। আচ্ছা, খুলনা কেন্দ্রের বাংলাদেশ বেতার খুলনার কেন্দ্রে যখন গল্লামারিতে উদ্বোধন হয়, মানে আবহাওয়া অফিস ছিল, আবহাওয়া অফিস, ওইখানের উনি একেবারেই প্রথম শিল্পী, একদম কণ্ঠশিল্পী ছিলেন উনি। সেই সময়ে 1970 সালে যখন বাংলাদেশ বেতার ওই সময় যুদ্ধের সময়, যুদ্ধের খুব কাছাকাছি সেই সময় নজরুলের একটা গান করেছিলেন, সেটা আমার এখনো মনে আছে। গানটা কি? নাম মোহাম্মদ বল রে। দারুণ। মানে নজরুলের আসলে ইসলামী সঙ্গীতের শুরুটাও কিন্তু একজন মুসলিম শিল্পীর হাত ধরে, সেটা নিশ্চয়ই জানেন। আর একটা বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা অনেকেই জানে না, আবার ওনার অনেক স্টুডেন্টরা জানে, খুলনায় নজরুল সঙ্গীত কিন্তু উনি শুরু করেছে ধরতে গেলে। কারণ একটা সময় 60-এর দশকে যখন খুলনা শহরে গান শেখানো শুরু হয়, সেই সময় সবাই রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গানের দিকেই ছিল সবাই। নজরুল সঙ্গীত কি অনেকেই জানতো না খুলনা শহরে, তখন তো পরিস্থিতি অন্যরকম ছিল। তো সেই ক্ষেত্রে সেই সময় নজরুল সঙ্গীত উনি শুরু করেন। আর বিশেষ করে ধরেন মুসলিমদের ভিতর থেকে সঙ্গীত চর্চা, সংস্কৃতি চর্চাটা তো আসলে অনেকটা ডিফিকাল্ট ছিল সেই সময়। ছিল ওই সময় অনেকটাই ছিল, এবং অনেকে ইচ্ছা থাকলেও করতে পারতো না। তো সেক্ষেত্রে সেই সময় ওনার নজরুল সঙ্গীতটা প্রচারে উনি অনেক বাধা পেয়েছিলেন আর কি। অনেক দিক থেকে বাধাও এসেছিল যে নজরুল সঙ্গীত কেন আবার এখানে চর্চা হবে, এখানে তো রবীন্দ্রসঙ্গীত চলছেই। তো উনি তখন তো ইয়ে ছিল, মানে স্বাধীনের আগে, তো সেই সময়
উনার ভারতবর্ষ থেকে তার কাছে নজরুলের অনেক বই ছিল, হ্যাঁ, এবং আমি দেখেছি সেই বইগুলো মানে বাংলা ভাষায়ও ছিল, হিন্দি ভাষায়ও ছিল নজরুলের বই, হ্যাঁ। তো সেই বই থেকে উনি নজরুল সঙ্গীত সেই সময় শিখিয়েছেন এবং শেখানো সাথে সাথে উনাকে রাস্তাঘাটে অনেক জায়গায় এটা একটা অপদস্থ চ্যালেঞ্জ ছিল, অনেক বিরাট বড় একটা চ্যালেঞ্জ ছিল এবং রাস্তাঘাটে অপদস্থ হতে হয়েছে রীতিমতন অনেক জায়গায়, হ্যাঁ, যে নজরুল সঙ্গীত কেন আবার নতুন করে কেন এটাকে আবার চর্চা করা হবে। তো সেই সময় রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, এইসবের চর্চা ছিল। তারপরে আস্তে আস্তে করে অতিক্রম করে অল্প অল্প করে এগিয়ে গেছে। পরবর্তীতে আরো তো কিছু মুসলিম শিল্প যুক্ত হয়েছে, অনেকেই যুক্ত হয়েছেন, হ্যাঁ, এবং ঢাকা থেকেও অনেকে এসে শিখিয়েছেন। আচ্ছা, একটা বিষয় আমি একটু আপনাকে বলি, আপনি যেহেতু বললেন যে চিশতি তরিকার কথা, আচ্ছা, মানে আমরা যে বিষয়টা বলতে চাই সোজা বাংলায় দর্শকদের জন্য বুঝিয়ে সুফিজম। সুফিজমটা তো আসলে অনেক বড় একটা ব্যাপার। তো উনি এই চিশতি ঘরানার সঙ্গে কিভাবে যুক্ত হলেন? এটা একটা অনেক বড় ইতিহাস, যদি একটু বলেন। এইটা বড় ইতিহাস হচ্ছে উনার বড় ভাই ছিলেন, উনি তো আসলে ইন্ডিয়া থেকে আসছিলেন। ওনার হুগলি ডিস্ট্রিক্টে জন্ম, 1929 সালে জন্ম, 29 সালে ওস্তাদ আব্দুল মালিক চিশতির জন্ম। তো এইখানে খুলনায় উনার জন্ম হয়েছে ভারতের হুগলিতে, পরবর্তীতে মাইগ্রেশনে না, এমনি আসছেন, হ্যাঁ। আচ্ছা, সেই সময় তো অনেকেই আসা যাওয়া করতো এই পাশে, সেই সময় তো বাধা ছিল না, দেশ তো বিভক্ত হয় না হয়নি। তো উনার বড় ভাই ছিলেন এখানে, আর আমার নানা আর কি, যিনি শাহ সুফি খাজা আবুল হাসান চিশতি, আমারও পীর মুর্শিদ। মানে আবুল হাসান যিনি বললেন, আমাদের একজন খুলনা অঞ্চলের এক অত্যন্ত প্রথিতযশা বলা যায়। তার একটি মাজার শরীফও আছে এখানে, খুলনা শান্তিধাম মোড়ে। তো আপনি কি ওনার নাতি? তাহলে তো আপনি অনেক মানে আত্মার গভীর সম্পর্ক আছে, আমরা পারিবারিক সম্পর্ক। এইখানে ওনার বড় ভাই ছিলেন বেশ প্রায় 10-12 বছর। এই পীর সাহেবের কাছে তিনি মুরিদ হয়েছিলেন। বায়াত নেয়ার পরে তিনি এখানে 10 বছর ছিলেন। ওনার কাছে থেকে সাধন ভোজন করার পরে, এটা কি স্বাধীনতা উত্তর কালের কথা, মানে পূর্ববর্তী কালের কথা, মানে যখন দেশ বিভাগ হয়নি বাংলাদেশ? হ্যাঁ, না তারও আগে 47-এর আগে, 47-এর পরে, 47-এর পরে, মানে 71-এর আগে। 71-এর আগে, আচ্ছা, 71-এর আগে। এইটা ওই সময় উনি খুলনায় ছিলেন। তিনার কাছে বায়াত নেয়ার পরে 10-12 বছর খুলনায় কাটানোর পরে উনি চলে গেলেন। বায়াত নেয়ার সূত্রটা হচ্ছে আপনাদের পারিবারিক না, তখন তো তার এবং তার ওনার বড় ভাইও তো বড় ভাই নিয়েছিলেন। বড় ভাই চলে যাওয়ার পরে ওস্তাদ আব্দুল মালিক চিশতি এসছেন, হ্যাঁ। আচ্ছা, উনার সাথে কথা বলে এই করে, এর মধ্যে আর আসলে অনেক ঘটনা আছে। উনি স্বপ্নে দেখেছিলেন, হ্যাঁ, উনি স্বপ্নে একজন অনেক সাধু একজন মানুষকে দেখেছিলেন, হ্যাঁ। তো দেখার পরে উনি উনার বড় ভাইকে বলেছিলেন যে আমি তো এরকম দেখেছি। তা তখন ওনার বড় ভাই শুনে চুপ হয়ে গেছিলেন যে কি বলিস তুই? আমি বলছে যে হ্যাঁ, আমি এই দেখেছি, এখন কি করব আমি? হ্যাঁ, বড় ভাইকে বলছে তুমি তো সাধন ভোজন করো চিশতিয়া তরিকার, তো আমি এখন কি করতে পারি? তখন উনার পরামর্শে উনি বললেন যে খুলনায় আমার পীর মুর্শিদ আছে, তুই উনার ওখানে যা। তা ওই থ্রুতে এখানে আসা, এবং সবথেকে মজার ব্যাপার যে উনি এখানে এসে যখন দরবারে গেছেন, উনি যে স্বপ্নে দেখেছিলেন এখানে এসে সে দেখেন যে তিনি, আচ্ছা, হ্যাঁ, কিন্তু তার আগে কখনো জীবনে উনি দেখেননি তাকে, মানে স্বপ্নে ওনাকে দেখা দিয়েছেন এরকম। তো এইভাবেই আর কি। তারপরে এখানে আসলেন, এখানে বায়াত হলেন, এই চিশতিয়া তরিকার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে ওস্তাদজি তো আমার চাচা হয়, তারপর আমি মাঝে মাঝে ওস্তাদজি বলে ফেলি। তো আপনার গান শেখাটি কি ওনার কাছে? ওনার কাছে, আচ্ছা, আমারও ওনার কাছে। হ্যাঁ, ওস্তাদ, অবশ্যই ওস্তাদ। তো আমাদের খানদানেরই ওস্তাদ, সবারই ওস্তাদ। তো এখন সেখানে তারপর থেকেই আর কি আপনার শুরু হলো, এবং
ওই আসার পরে তার আগে তো উনি ভারতবর্ষে অনেক জায়গায় প্রোগ্রাম গান টান অনেক বড় বড় ওস্তাদের কাছে শিখেছেন। হ্যাঁ, তো সেইগুলো এসে এখানে যখন উনার মুর্শিদের কাছে শুনিয়েছেন, উনি খুব খুশি হয়ে গেলেন। হ্যাঁ, গজল টজল শুনে। তারপরে এইখানকার যে আমার নানাজি আর কি পীর সাহেব ছিলেন, উনার আবার বেশ অনেক গজল লেখা ছিল নিজের। বাংলা, হিন্দি, উর্দু গজল লেখা, অনেক অনেক গজল লেখা আছে। হ্যাঁ, তো যার কারণে সেই গজল আস্তে আস্তে ওনার কাছে দেয়া হলো, উনি সুর করলেন এবং শিক্ষার্থীদেরকে শেখাচ্ছিলেন, শিক্ষার্থীদের পরে শিখিয়েছেন। আস্তে আস্তে তখন দরবারে তার গজল পড়া শুরু হলো। তারপর থেকে উনি ওখানকার ওই দরবারি কাওয়াল হয়ে গেলেন। আচ্ছা আচ্ছা, দরবারি কাওয়াল উপাধি দিয়ে দিলেন উনি। এবং উনার তো গলাও ছিল সেই সময়ের গলা, দরাজ গলা ছিল, কাওয়ালি স্টাইলে গান। তারপরে উনি তো ক্লাসিক্যাল অনেক ভালো গাইতেন এবং আমার মনে হয় উনি মানে প্রথম মনে হয় বাংলাদেশে, আমি জানি না, সেতার বাজিয়ে গজল পড়তেন। আরে বাবা! হ্যাঁ, সেতারের সেই ঝংকার দিয়ে হ্যাঁ দরবারে গজল পড়তেন। আবৃত্তির মতো করে পাঠ করা হতো? না না, গজল সুরে 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 গজল সুরে, গজল সুরে, কাওয়ালি স্টাইল সুরে উনি নিজে সেতার বাজাতেন এবং গাইতেন। আচ্ছা আচ্ছা। আবার এক এক সময় হারমোনিয়ামও গাইতেন। কিন্তু যখন ওনার পীর মুর্শিদ বলতেন যে তুমি সেতারটা ধরো, হ্যাঁ, তখন উনি সেতার ধরতেন, ধরে সেতারেই গাইতেন। সেতারের ঝংকারে আসলে তখন যারা ভক্তবৃন্দ থাকতো একেবারে মোহিত হয়ে যেত। যে আমি একটু বলি যে মাঝে আপনারা একটা অনুষ্ঠান করলেন গত 17 তারিখে, ওনার ওস্তাদ আব্দুল মালিক স্মরণ সভা। তো সেখানে আমি বেশ কিছু গজল শুনেছি এবং সেই গজলগুলো সবই প্রায় বোধহয় আপনার নানার, সবই মানে শাহ সুফি খাজা আবুল হাসান চিশতির লেখা এবং সুর করা ওস্তাদ আব্দুল মালিক চিশতি। দারুণ লেগেছে আমার কাছে, একদম অনবদ্য। কারণ কি, আমরা তো কোনো অনুষ্ঠানে গেলে দলীয় গান শুনি বা একক গান শুনি, কিন্তু ওখানে যে কয়জন শিল্পী গান পরিবেশন করলেন সেটি দলীয় হোক অথবা একক, মানে আমার কাছে মনে হয়েছে একদম প্রশিক্ষিত ঝাঁঝালো, মানে কণ্ঠ, ঘষা কণ্ঠ বা মাজা কণ্ঠ, দারুণ। মানে এগুলো সবাই অন্য ধাঁচেরও সুর এবং গায়কী, এবং তারা এরা সবাই কি ওস্তাদ আব্দুল মালিক চিশতি? সবাই সবাই যে কয়জন আছেন এবং পরিবেশন করেন এখনো গজল গান, সব ওস্তাদ আব্দুল মালিক চিশতির শিষ্য আর কি। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে আব্দুল মালিক চিশতি বা আবুল হাসান চিশতি, এই যে চিশতি যে ঘরানাটা, এটা আমাদের যে দিল্লির যে চিশতি আজমির খাজা মঈনুদ্দিন একই সিলসিলা, এই চিশতির একই সিলসিলা। আচ্ছা, তো আমরা একটা বিষয়, সুফি ঘরানাটা নিয়ে আমাদের মধ্যে নানান রকম এক একজনের এক এক রকম মতামত আছে। তো এইখানে এই সুফি ঘরানাটা নিয়ে আপনাদের চর্চা করতে আপনাদের কি কোনো সমস্যা কখনো হয়েছে? মানে অসুবিধা হয়েছে? হ্যাঁ, মানে গান, এটা আসলে গানের চর্চা তো একটা আছেই সব জায়গায়, সেই দিক থেকে সমস্যা হয় না। কিছু কিছু জায়গায় আছে যেখানে যখন ওই যে নামের সাথে চিশতিয়া লেগে যায়, হ্যাঁ, তখন অনেক মানুষ একটু অন্যভাবে দেখে আর কি। হ্যাঁ, কিন্তু এইটা আবার আজমিরে যখন যায় তখন এই জিনিসটা ওই তাদের মধ্যেও ফিল হয় না। হ্যাঁ, কিন্তু আসলে এটা তো আসলে যে গজলগুলো পরিবেশন করা হয়, মানুষ যদি গজলগুলোর কথাগুলো দেখে, বোঝে, হ্যাঁ, এটা শুধু তাকে নিয়েই, মানে একটা বিষয় কি যে আমাদেরকেও এটা হচ্ছে, আমরা তো সেই ঈশ্বরকেই স্মরণ করছি সেখান থেকে, তার প্রতি মানে আপনাদের সুফিবাদের যে 4টি ধাপ আছে, হ্যাঁ, 4টি ধাপ আছে সুফিবাদের, তার মধ্যে অন্যতম হচ্ছে তাওবা। সেখানে কিন্তু এগুলো কথা চলে আসছে, মানে তাওবা করা, তারপরে ভালোবাসা, প্রেম এবং জিকির একটা বড় ব্যাপার। হ্যাঁ, জিকিরের একটা ব্যাপার আছে, মানে এখানে এইগুলো কিন্তু ওই গানের মধ্যেও কিন্তু যখন আপনি কাওয়ালি করছেন, কাওয়ালির সাথে জিকিরের একটা হয়, হ্যাঁ, কম্বিনেশন আছে, একেবারে ভিতরে একত্রিত হয়ে যায় একেবারে গজলের সাথে। কিছু কিছু গজল আছে যেমন গজলগুলো পরিবেশন করলে মানে সেই ঝোঁকের মধ্যে যদি আপনিও পড়ে যান তো দেখা যাবে যে আপনিও মাথা নাড়ছেন। না, মানে মাঝে আপনাদের ওই অনুষ্ঠানেই একটা গজল হলো এরকম কাওয়ালি টাইপের, আমরা দেখলাম কি সব দর্শকই প্রায় এরকম ঝোঁকে চলে আসছে এবং সেখানে পরিবেশটাই কি এমন না, যদি মানে ওরকমই হতো ভাবছি আমরা বোধহয় ওরকম
মানে কোনো ইবাদতের মধ্যে আছে, ইবাদতের মধ্যে, হ্যাঁ, বা কিছু এরকম কিছু আমাদের কাছে ফিল হয়ে গেছে এরকম, আমরা যারা তাৎক্ষণিকভাবে আমরা সম্মোহিত হয়ে ব্যাপারটা আসলে এরকমই, হ্যাঁ এরকমই যে ঈশ্বরের কাছাকাছি যাওয়া একটা অন্য পন্থা। হ্যাঁ হ্যাঁ, সুরের মাধ্যমেও কিন্তু মানে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, এটা কিন্তু একেবারে সত্যি কথা। হ্যাঁ, সুরের মাধ্যমেও আপনি দেখেন প্রতিটা জিনিসই, শুধু আমরা গজল কাওয়ালি যে বলছি এটা না, আপনি আল্লাহকে স্মরণ করছেন, হামনাত করছেন সুরে, কোরআন তেলাওয়াত করছেন সুরে। কোরআন তেলাওয়াত কিন্তু একটাও বেসুরে না না। এবং ওটা কোরআন তেলাওয়াত আপনি যখন শুনছেন, আপনাকে বলি যে যখন আপনারা ওই যে ওই গানটা করছিলেন আপনাদের, তখন ওরকম মনে হচ্ছিল যে আমি বোধহয় তেলাওয়াতের সঙ্গে কোথাও কানেকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই কানেক্টিং হয়ে যায়, কানেকশন হয়ে যায়। কারণ হচ্ছে যে গজল কাওয়ালির অরিজিনালি গজল কাওয়ালির যে সুরের চেতনা বা রুট, ওইটা ওদিক থেকে আসা চলে আসে আসলে। হ্যাঁ, যখন সুর আর তাল এক হয়ে যায় তখন মনে করেন যে ঝুম উঠে যায় মানুষের মধ্যে। হ্যাঁ, যদি ভিতরে ঢুকে যেতে পারে, কথাগুলো বুঝতে পারে। হ্যাঁ, কারণ এটা তো আল্লাহকে নিয়েই কথা, তাকে ছাড়া বাইরের কোনো আকর্ষণ নাই, মানে সবকিছু মানে আল্লাহর প্রতি একদম একেবারে নিজেকে সমর্পণ করা, নিজের আমিত্বকে ঢেলে দিয়ে, আমিত্বকে শেষ করে দিয়েই আপনাকে এখানে। এবং সুফিজমের শেষ ধাপ হচ্ছে সেটাই যে আপনি যদি স্তর আছে তো ভিন্ন ভিন্ন, তো আপনি যখন জাগতিক ভাবে আপনি চাইবেন যে আল্লাহ আমাকে স্বর্গ দান করো, বেহেশত দান করো, সেটা আপনি আল্লাহর কাছে একরকম ভাবে চাইছেন। কিন্তু আপনি যখন চাওয়া পাওয়ার ঊর্ধ্বে চলে যাবেন, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে আল্লাহকে খুঁজবেন যে আমার স্বর্গ নরক বেহেশত মানুষ পৃথিবী কিছুই দরকার নেই, আমার দরকার আল্লাহ তোমাকে, তখন কিন্তু চাওয়া পাওয়ার সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছে যাবেন। এবং সেটা ওই কালফের যে জিকির, হ্যাঁ ওইখান থেকেই চলে আসে, এখান থেকে আপনার নফস আপনাকে কিন্তু থ্রো করছে ওখানে। হ্যাঁ, আপনার রুহু এবং নফস, আমরা তো দুটো আলাদা জিনিস, এই দুটো সমন্বয় যখন হয় তখনই আমরা একজন জীবিত মানুষ। হ্যাঁ, আর এই নফস আপনাকে পরিচালিত করছে তখন যখন আপনি ঘোরের মধ্যে চলে যাচ্ছে, এবং তখন আপনার হেদায়েত জ্ঞান থাকে না যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আপনি তখন এক ধ্যানে ওখানে আপনি একদম, তখন আপনার কানেক্ট হচ্ছে আল্লাহর সঙ্গে। তখন অবশ্যই এই পর্যায়টা সময় লাগে, ওখানে যেতে। আমি সেটা বললাম যে ওটা সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্তর। প্রাথমিক আপনাকে আরো 3-4টা ধাপ পার হতে হবে, পার হওয়ার পরে শেষে গিয়ে আপনি যখন ওই কানেকশন করতে পারবেন, সেই সময় মানে আসল মজাটা সেখানে। দেখেন, আমরা একটা মজার ব্যাপারটা, অনেক মজার হলো, আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে যখন জিকির হয় দেখি, হ্যাঁ, অনেক মানুষ উঠে লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে, সে বাঁশ বেয়ে উঠে যাচ্ছে খাম্বা, তার মানে কিন্তু তার কিন্তু মানে হিতাহিত জ্ঞান নেই। আপনি যে কথাটা বললেন, সে তখন আল্লাহকে, তার ধ্যানে জ্ঞানে আল্লাহকেই দেখছে, এবং কি করবে সেটা সে জানে না, সে তখন পৃথিবীতে থাকে, বোঝে না যে কি হচ্ছে, ও নিজেও বুঝতে পারছে না। এটা এরকমই হয়, মানে বললাম যে এই যে তখন বাহ্যিক কোনো সেন্স থাকে না, যার কারণে যে আশেপাশে কে কি মনে করছে, কি দেখছে, এটা তার জ্ঞানে কাজ করে না একদম, যার কারণে। আচ্ছা, আমি একটু কামাল ভাই বলি যে আমরা অনুষ্ঠানের কাছাকাছি চলে আসছি, শেষের দিকে যে বিষয়টা বলতে চাইবো সেটি হচ্ছে যে এই যে সুফি ঘরানা বা চিস্তি ঘরানার যে ধারাবাহিক পথ চলা, এখন ওস্তাদ আব্দুল মালিক চিশতি নেই। এখন আমার কাছে দেখা মতে যে কজন আছে তার মধ্যে আপনি এর কর্ণধর হিসেবে আছেন। আমি দেখছি যে এই গজলগুলোকে এগিয়ে নেওয়া বা এই যে সুফি গানগুলোকে এগিয়ে নেওয়া, সেটা আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনাটা কেমন কি? এটা আসলে আমি গজলই পড়ি ম্যাক্সিমাম সময়, তো আমার তো ইচ্ছাই যে গজল সামনে আগায় নিয়ে যাওয়া। আপনি তো নিয়ে যাচ্ছেন, কিন্তু যারা স্টুডেন্ট যারা আমাদের এখানে, হ্যাঁ, আমার বড় ভাইরাও আছে আরো কিছু, হ্যাঁ, এবং আমার এক বড় ভাই আছেন, তিনি এখন ওস্তাদ আব্দুল মালিক চিশতি চলে যাওয়ার পরে সে লিডিং পয়েন্টে আছে, বড় ভাই। হ্যাঁ, তো তার সাথে আমি আছি। আর বাহ্যিকভাবে বাইরে যেই গজল চর্চাটা পরিবেশনটা করি, এটা আসলে আমি আমার উদ্যোগেই করি। এই যে এই প্রচারটা, এই খুলনাতে তো দেখি একমাত্র গজলের অনুষ্ঠান হলে আপনাকেই দেখা যায়। হ্যাঁ, আমি কেউ যদি আমন্ত্রণ জানায় সেখানেও আপনি, আবার কোথাও নিজস্ব অ্যারেঞ্জমেন্ট হলে সেখানেও আপনি, ভালো লাগে আমাদের।
এটা চেষ্টা করে যাচ্ছি আর কি, যে আসলে গজলটা তো খুব মানে মানে সঙ্গীতের মধ্যে খুব সুন্দর একটা আর একটা ব্যাপার হয় কি, আমাদের মুসলিম সমাজে না এটা একটু ছড়িয়ে দেওয়া দরকার, যে গান বাজনাটা আসলে যে শুধুমাত্র কোনো নির্ধারিত কমিউনিটির জন্য তা না, না 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 না, এটা এই এই গজলের মধ্য দিয়ে কিন্তু আমরা এই কাজটা অনেকটা করতে পারি। আমাদের মুসলিম সমাজে সাংস্কৃতিক চর্চাটা কিন্তু অনেকটা উঠেই যাচ্ছে। চর্চা তো আসলে বলতে গেলে এখন নাই, মানে আমরা যদি দেখি যে আমি যখন সংগঠন করেছি খুলনায় 80-র দশক থেকে 90, হ্যাঁ, তখন কিন্তু অনেকগুলো সংগঠন ছিল অ্যাক্টিভ, প্রোগ্রাম করে তারা, এবং ছাত্রছাত্রীও আছে ওখানে, গান শেখানোর ওস্তাদও আছে, হ্যাঁ। তো আমি কিন্তু খুলনায় যে কয়জন বড় ওস্তাদ ছিলেন আর কি আমি পেয়েছি, হ্যাঁ, সাধন ঘোষ, ওস্তাদ শামসুদ্দিন, নাসির হায়দারের সাথে আমি রেডিওতে একসাথে প্রোগ্রামও করেছি, উনিও করেছেন, রেকর্ডিং বেরিয়েছেন, আমি করেছি। লম্বা একজন মানুষ ছিলেন। তো এরকম যেমন কালীপদ স্যার, তারপরে রাশেদ তালুকদার, মানে যারা মোটামুটি ওই সমসাময়িক কাছাকাছি, উনাদের তখন প্রত্যেকেরই কিন্তু একটা ইন্ডিভিজুয়ালি সংগঠন ছিল বা বাসায় শিখাতেন। তখন একটা রমরমা পরিবেশ ছিল এবং গান শেখা, বাংলাদেশকে কিন্তু বলা যায় লিড করতেই খুলনা লিড করতে, এবং অনেক বড় বড় শিল্পী, এবং খুলনা থেকে অনেক কিছু বেরিয়েছে সাংস্কৃতিক অঙ্গনে। তো এখন দেখেন, এখন খুলনায় সেই সাংস্কৃতিক চর্চাটা নাই, তাই না? ধরতে গেলে সেই সাংস্কৃতিক চর্চাটাও নাই, সেই ওস্তাদের কাছে যে শেখা, ওস্তাদের কাছে যাওয়া, সেই চর্চাটা এখনকার ছেলেপুলেরা জানেই না, যে কিভাবে যে গান শিখতে হয়। হ্যাঁ, এই জিনিসটার অভাব, এই অভাবটা আসলে আপনার কাছে কি মনে হয় যে এটা আমাদের যে বাংলাদেশ বা বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, বাচ্চাদেরকে কিন্তু ব্যস্ত করে দেওয়া হচ্ছে ওইদিকে, হ্যাঁ, মানে তার মানে 5-7 বছরে আমাদের মুসলিম ধর্মেও কিন্তু একটা কথা বলা আছে, হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন যে 7 বছরের আগে কোনো বাচ্চাকে কোনো শিক্ষা দেওয়া ঠিক না, কিন্তু আমরা দেখি কি এখন 3-4 বছর থেকেই বাচ্চাকে কিন্ডারগার্টেনে নিয়ে, প্রি ক্যাডেটে নিয়ে, মানে স্কুলগুলো বা মা বাবারা যে দৌড়ঝাঁপ শুরু করে, এবং 7 বছর হতে হতে কুজো হয়ে যায়, হ্যাঁ, বয়সের থেকে তার নিজের ওয়েটের থেকে তার ব্যাগের ওয়েট বেশি হয়ে যায়। তো এই জন্য আমাদের এখানে সামাজিক একটা আন্দোলন যেমন প্রয়োজন, সংস্কৃতিকে টিকিয়ে রাখে, এবং সে রাষ্ট্রীয় কিন্তু ব্যবস্থাপনাটা বা রাষ্ট্রীয় পলিসিটা অবশ্যই জরুরি। কারণ আমাদের সময় কিন্তু একটা ছিল, স্কুলে কিন্তু একটা গানের ক্লাস হতো, গানের চর্চা ছিল, হ্যাঁ। এখন কিন্তু ম্যাক্সিমাম স্কুলে মনে হয় নাই, একটা দুটো কিন্ডারগার্টেনে টুকটাক হয়, কিন্তু স্কুলগুলোতে বলা যায় নেই না, কিন্ডারগার্টেন গুলো টুকটাক চর্চা একটা দুটো করছে, কিন্তু স্কুলগুলো নেই। এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সিলেবাসে এটা ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, এটাকে অনেকে না বুঝে হয়তো এটার বিরোধিতা করছে, কিন্তু এর তো একটা গভীর ইম্প্যাক্ট আছে আমার দেশের জন্য। অবশ্যই আপনি বাংলাদেশকে ওন করবেন, বাংলাদেশকে ওন করতে গেলে বাংলাদেশের কৃষ্টি কালচারটা ঠিক না হলে বাংলাদেশ গঠন হবে না। আরেকটা ব্যাপার কি, এটা দিয়ে তো আপনার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, আপনি স্কিলড আর্টিস্ট যদি তৈরি করেন। অবশ্যই আমাদের জনসংখ্যা আছে, শক্তি আছে, কিন্তু আমরা ব্যাপক একটা জায়গা, আমরা সেটাকে কাজে লাগাচ্ছি, কার কোথায় স্কিল আছে আমরা সেটাকে না বুঝেই আমরা সবাইকে সাদা সার্টিফিকেটের জন্য দৌড়াচ্ছি শুধু, অথচ সে মাস্টার্স পাস করবার পরে চাকরি পাবে কিনা নিশ্চয়তা নেই। আমাদের এখানে তো অনেকেরই সার্টিফিকেট আছে, কিন্তু কাগজে আছে, কিন্তু সেই সার্টিফিকেট অনুযায়ী যোগ্যতা নাই। দেখেন বিষয়টা হচ্ছে কি, আপনি আমরা সবাই কিন্তু পড়াশোনা করে আসছি, আমাদের কিন্তু সার্টিফিকেট আছে, হ্যাঁ, কিন্তু আমরা কি চাকরি পেয়েছি আমাদের যোগ্যতা অনুযায়ী? আমরা পাইনি। আমরা কি করছি, আমাদের অন্য একটা ট্রেন্ডে আমাদের মতো করে চলার ব্যবস্থা করছি, কিন্তু সেখানেও কিন্তু আমরা একেবারে খারাপ নেই। তো সেটা কি, আমাদের সাংস্কৃতিক চর্চা করেছি, পড়াশোনার পাশাপাশি আমরা আর একটা কাজ করেছি, শিখেছি। হ্যাঁ, আপনি একটা স্টুডিও চালাচ্ছেন, মিউজিক ওয়েভ, তাই না, একটা অডিও স্টুডিও শহরে চালাচ্ছেন। তো এই যে স্কিলগুলো, এই স্কিলগুলোকে যদি প্রমোট করা যেত, তাহলে হতো কি, আমাদের সমস্ত সেক্টরটা ধরেই ডেভেলপ হতো। এইটারই অভাব আসলে একদম। আর সব থেকে হচ্ছে যে একত্রিত হওয়া। জি, হ্যাঁ। তো আমরা কামাল ভাই এই অনুষ্ঠানে আপনাকে দিয়ে আরবার আলোচনা করব, অন্য একটা অনুষ্ঠানে অন্য বিষয় নিয়ে কথা হবে। তো আপনি ওস্তাদ আব্দুল মালেক চিশতি সম্পর্কে আপনার আর কোনো তথ্য কি আমাদের খুলনাবাসীর জন্য জানানোর প্রয়োজন মনে করেন কিনা? খুলনাবাসীর জন্য আসলে
বলতে গেলে ওইটাই বলতে হয় যে ওস্তাদ আব্দুল মালেক চিশতির খুবই সাদাসিধে একজন মানুষ ছিলেন। উনার মানে জীবনের মানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি কেউ ফলো করে বা দেখে, তার জীবনে মনে হয় না আর কিছু শেখা লাগে, এরকম একটা আমার ব্যক্তিত্বের মানুষ ছিলেন তিনি। আর কোনোদিনও কখনোই আপনিও দেখেছেন উনি উচ্চ স্বরে কথা বলেননি বা কারোর উপরে রাগেন উনি, এবং উনি পান খেতেন, ঠোঁট দুটো লাল থাকতো, দারুণ অসাধারণ, এবং হাসি খুশি থাকতেন সব সময়। এবং উনি কিছুটা নলেজ থাকলে একটা শিল্পী মোটামুটি ভালো গান গাইতে পারবেন। তো গানের চর্চাটা এবং সাধনাটা, গোড়াটা শক্ত হয় এবং গলাটা তৈরি হয়। হ্যাঁ, তো একটা গলা, মানুষের শিল্পীর যদি গলা তৈরিটাই না হয় তাহলে কোনো লাভ, লংজিভিটিটা তো পায় না। তো যার কারণে উনি সবসময় বলতেন যে চর্চাটা ধরে রাখো, চর্চাটা যেন না হারিয়ে যায়, এইটাই। আর চলার পথে অনেক কিছুই তো উনি বলেছেন, আসলে সংক্ষিপ্ত সময় ওনার জীবনে। আমরা একদিন একটা কাজই করতে পারি, একসময় আমরা কেটিভি স্টুডিওতে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা একটা গজল সন্ধ্যা করতে পারি ওস্তাদজির, হ্যাঁ, মানে স্মরণে একটা ওনার সুর করা যে গজলগুলো আছে সেই গজলগুলো নিয়ে একটা আয়োজন আমরা করতে পারি। আর হয় কি, এটা একটা আর্কাইভ হয়ে থাকে, হ্যাঁ, যে ওনার এই গানগুলো ওনার সৃষ্টি। একটা সময় কিন্তু আপনি আমি সবাই হারিয়ে যাব, কিন্তু এগুলো কিন্তু এখন আধুনিক বিশ্বের নেটে থেকে যাবে, এটা থেকে যাবে। তো যেমন এই কথার পরিপ্রেক্ষিতে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে বাংলাদেশ বেতার খুলনায় আমাদের অনেক প্রবীণ ওস্তাদদের কিন্তু অনেক গান, ঠুমরি, মানে খেয়াল, হ্যাঁ, তারপরে যেমন ওস্তাদ আব্দুল মালেক চিশতির সেতার বাজাতেন, ক্লাসিক সেতার বাজাতেন রেডিওতে, হ্যাঁ, সেইটার ধারণ ছিল, উচ্চাঙ্গ সঙ্গীত ছিল, ঠুমরি ছিল, হ্যাঁ। তো এই যে এখান থেকে সব হারিয়ে গেছে। আমি একবার বলেছিলাম আমাদের বাংলাদেশ বেতার খুলনার আরডি স্যারকে বলেছিলাম যে আমাদের খুলনায় যেই যতগুলো ওস্তাদ আছে ওনাদের তো কিছু না কিছু আছেন, এবং ওস্তাদ আব্দুল মালেক চিশতির অনেক গজল এবং হামনাত ছিল। বিশেষ করে রমজান হলেই ওস্তাদ আব্দুল মালেক চিশতির হামনাত বাজবেই, একদম বাজবে। তো সেই দিক থেকে আমি বলেছিলাম, তা উনি আমার কথাটা খুব গ্রহণ করেছিলেন। যে আসলে আমি বলেছিলাম যে দেখেন, আজকের দিনে খুলনা শহরের কোনো ছেলেপুলে যারা গান বাজনা করে তারা ওস্তাদ শামসুদ্দিনকে চেনে না, হ্যাঁ, তারা সাধন ঘোষকে চেনে না, তারা ওস্তাদ আব্দুল মালেক চিশতিকে চেনে না, রাশেদ তালুকদারকে চেনে না। তো সেইখানে আমি বলছিলাম যে ইনাদের গান যদি আপনারা মাসে অন্তত সপ্তাহে একবার না হলেও মাসে 2বার বা 3বারও যদি নাম প্রচার করে যদি বাজান আপনারা আর্কাইভ থেকে, তাহলে মানুষ জানতে পারে যে খুলনার এরকম একজন ওস্তাদ। এখন কিছুই নাই। তো যার কারণে আসলে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। এখন আর আমাদের ইচ্ছা থাকলেও আমরা সেইগুলো আর শুনতেও পাবো না বা কালেকশনও। এখন এই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে যে আপনারা যারা জানেন যে আমাদের জীবদ্দশায় ওনাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিছু কাজ করে যেতে হবে। অবশ্যই এইটাই, ওনাদেরকে আসলে ধরে রাখা, ওনাদেরকে সাথে করে আমাদের ভিতরে রেখেই আমাদের সামনে এই যে গুণী ব্যক্তিদের নাম আপনি বললেন, হ্যাঁ, সেটা আমাদের ওস্তাদ আব্দুল মালেক চিশতি, শামসুদ্দিন আহমেদ, তারপরে হচ্ছে সাধন ঘোষ, সাধন সরকার, কালীপদ স্যার, রাশেদ তালুকদার, তারপরে আরো যারা এই যে গুণী ব্যক্তিরা যারা ছিলেন, এনাদেরকে তো বাঁচিয়ে রাখার জন্য আমাদের কিছু করে যেতে হবে। অবশ্যই। এবং খুলনায় কেন, সারা বাংলাদেশে এবং পৃথিবীর অনেক জায়গায় ওনাদের স্টুডেন্টরা আছে, অনেক। তারা যদি একটু এই বিষয়গুলো নিয়ে একটু ভাবেন যে আমার এই গুরুর জন্য আমার কিছু করা প্রয়োজন। অবশ্যই আমিও চিনি কিন্তু অনেককে আমি লাস্টে একটা কথা বলে যাই, যে আমি যে 17 তারিখে যে ওস্তাদ আব্দুল মালেক চিশতির স্মরণ সভা করলাম, তো আমার না অনেক আগে থেকে একটা ইচ্ছা আছে। অনেক সময় প্ল্যান প্রোগ্রাম ফ্ল্যাশ করলে এটা হয়ে যায় বাইরে, হ্যাঁ, তো মানে অনেকে করে ফেলে, আমারটা আমি বললাম করে ফেললো। তা আমি সেইটা আমি মনে করি যে করলে ভালো। হ্যাঁ, আরেকটা হলো, তা আমি চাই যে আমি যে ওস্তাদ আব্দুল মালেক চিশতির স্মরণ সভা করেছি, আমার খুব ইচ্ছা
যে খুলনায় যে 6-7 জন ওস্তাদ আছে, আমি নাম বললাম যাদের, তাদের সবাইকে নিয়ে আমার একটা স্মরণ সভা করার ইচ্ছা, এই সব কয়জন ওস্তাদকে নিয়ে, এবং ব্যানারই হবে এই সবার সব ওস্তাদের নামে। হ্যাঁ, ভালো। এবং এইটা একটা বড় জায়গায় আমি করতে চাই, এবং আমার প্ল্যান আছে, এটা আমি একজনের সাথে শেয়ারও করেছি। তো আমি এটা আমার করার ইচ্ছা অনেক আগে থেকেই। তো এই এখন একটু ইদানিং বেশি হয়েছে যে আমি এটা করব, এবং প্রত্যেকটা যে ওস্তাদ আছেন তা সেই ওস্তাদের 2-3 জন শিষ্য যারা, তারা এই অনুষ্ঠানে পরিবেশন করবেন, প্রত্যেক ওস্তাদের 2-3 জন করে। হ্যাঁ, তাতে করে একটা শহরে পরিচিতি আসবে যে এটা খুব ভালো উদ্যোগ, এটা করবেন। আমরা কেটিভি আপনাদের সঙ্গে থাকবো। ধন্যবাদ। আমি আসলে খুব ইচ্ছা যে এই অনুষ্ঠানটা করার, তো এটা আমি কেটিভির মাধ্যমে এটা প্রচার জানালাম। আমরা তো কামরুল ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো শুভেচ্ছা জানান। আজকের এই যে কেটিভির আয়োজনে লেটস টক যে অনুষ্ঠানটা শুরু হচ্ছে, তো এইটার আমি আসলে দিন দিন এর কামনা করি, উন্নতি কামনা করি, যাতে সামনে আরো বড় বড় কাউকে নিয়ে এসে অনুষ্ঠান করতে পারে, এবং খুলনার সকল দর্শক, আসলে এটা তো অনলাইন, খুলনার না সারা বিশ্বেই দেখতে পাবে। তো আমরা যারা আছি যেন অনুষ্ঠানটা দেখি, হ্যাঁ, তাহলে আমাদের এই অনুষ্ঠানটা করা সার্থক হবে। এবং এই কেটিভির যারা সকল স্টাফ যারা এত কষ্ট করছেন অনুষ্ঠানের জন্যে, তাদেরও সার্থকতা পাবে যদি আমরা অনুষ্ঠানটা দেখি। এবং সকলের জন্যে আমি বলবো, সকল জন্য যে আমার জন্য দোয়া করবেন, এবং আমরা যেন আরো সামনে ভালো কিছু কাজ করতে পারি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কামাল ভাই। আপনি বললেন যে অনেক বড় যারা, আপনিও কম বড় নন। হ্যাঁ, তো দর্শক, আমরা যে বিষয়টি বলতে চাই যে কামাল ভাইকে দিয়ে আমরা শুরু করলাম লেটস টক, কিন্তু এখানে আরো অনেক শিল্পী আসবে, খুলনার বহুত যারা আছে সব স্তরের লোকজন এখানে আসবে, কথা বলবে। আমরা আসলে সাধারণভাবে আমরা কথা বলার মানুষ তৈরি করতে চাই। আমাদের মিডিয়াতে কথা বলার লোক নেই আসলে। হ্যাঁ, মিডিয়াতে কথা বলতে গেলে আমতা আমতা শুরু হয়, অথবা নিজেকে ইন্ট্রোভার্ট পরিচয় দিয়ে আমরা নিজেকে মহান করতে চাই। কিন্তু আপনি যদি আপনার কথা না বলেন, তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না আপনাকে। তো আমি দয়া করে সবাইকে অনুরোধ করব, আমরা যে আয়োজনগুলো করব আমাদের সঙ্গে থাকেন, আপনারা কথা বলুন, দেশের জন্য, খুলনার জন্য কণ্ঠকে রেজ করুন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। দেশের কথা বলি, জীবনের কথা বলি, বলি জনমানুষের কথা, নাগরিক জীবনের কথা। আমাদের দাবি আর আমাদের অধিকার, শিল্প সংস্কৃতি সাহিত্য ইতিহাস রাজনীতি বাণিজ্য আমাদের চারপাশ। দুর্নীতি রুখে দিতে চলি, এসো একসাথে উচ্চ স্বরে হাত তুলি। আসুন কথা বলি, আসুন কথা বলি, আসুন কথা বলি, আসুন কথা বলি।